আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আর টিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে মিনিস্টার সুজানা। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন পুলিশের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক রবিউল ইসলাম ও সাবেক উপপরিদর্শক বিভূতি ভূষণ রায়। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষকের 10 বছরের সশ্রম কারাদণ্ড ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়ার 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রক্টর শরীফুল ইসলামকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই মামলা 30 আসামির মধ্যে 6 জন গ্রেফতার রয়েছে। একাধিক চার্জ 3 জন আসামির বিরুদ্ধে একাধিক চার্জ প্রমাণিত হয়েছে। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই, আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এই 2 জনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী GM মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মাহমুদ, রায় ঘোষণার পর বাদী ও বিবাদী আইনজীবীদের প্রতিক্রিয়া কি এবং সবকিছু নিয়ে সর্বশেষ যে তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানান। সুজানা, কিছুক্ষণ আগেই কিন্তু এই বহুল আলোচিত মামলাটির রায় ঘোষিত হয়েছে। এই রায়ে আপনি জানেন যে 2 জনকে মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং বাকিদের কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আমরা দেখেছি এজলাস থেকে যখন গ্রেপ্তার আসামিদের, অর্থাৎ গ্রেপ্তার 6 জন আসামি, তাদেরকে যখন বের করা হচ্ছিল তারা কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছিল। অনেকে বলছিল যে এই রায় তারা মানেন না, অনেকে বলেছিল যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সঠিক নয়। এমন বিভিন্ন প্রতিক্রিয়া কিন্তু এই গ্রেপ্তার আসামিরা দেখেছেন। তাদের উপস্থিতিতেই কিন্তু এই রায় ঘোষিত হয়েছে। এই রায়ের পরে কিন্তু চিফ প্রসিকিউটর তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আমরা যে অভিযোগগুলো এনেছি এবং সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং তথ্যপাতি উপাত্ত উপস্থাপন করেছি, এগুলোর ভিত্তিতেই এবং অভিযোগ প্রমাণিত হয়েছে বিধায়ী আসলে ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে এবং রায়ে তারা মোটামুটি সন্তুষ্টির কথা জানিয়েছেন এবং এমনও জানিয়েছে যে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর যদি প্রয়োজন হয় তারা রায় পর্যালোচনা করে শাস্তি যদি কোনো ক্ষেত্রে কম মনে হয় তাহলে তারা এটা পরবর্তীতে আপিল করবেন, এমন কথা কিন্তু জানিয়েছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এই রায় ঘোষণার সময় কিন্তু এজলাসে উপস্থিত ছিলেন শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরা, তার 2 ভাইও এখানে উপস্থিত ছিলেন, এক চাচাতো ভাই উপস্থিত ছিলেন। রায়ের প্রতিক্রিয়ায় তারাও জানিয়েছেন যে কিছু ক্ষেত্রে সাজা কম হয়েছে এমন কথা বলেছেন এবং রায় যেহেতু মাত্রই প্রকাশিত হলো এটি পর্যালোচনা করে পরবর্তীতে আপিল করার প্রয়োজন হলে তারা করবেন, এমন কথা কিন্তু জানিয়েছেন। এখনও আমরা দেখছি যে আসামিপক্ষের আইনজীবীরা তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। আমরা অবশ্যই পরবর্তীতে এই বিষয়ে আরও কোনো প্রতিক্রিয়া যদি আসে আপনাকে জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই রায় সম্পর্কিত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সুজানা। জি মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর রায়ে সন্তুষ্ট নয় তার পরিবার। রংপুরের পীরগঞ্জে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে রায় ঘোষণার পরে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তার বাবা। এ সময় তিনি আরও বলেন, আবু সাইদকে অন্যায়ভাবে লাঠিচার্জ করেন অমল বড়ুয়া। এ রায়ে অপরাধীরা মুক্তি পেয়েছেন বলেও অভিযোগ আবু সাইদের বাবার। হ্যাঁ, আজকের রায়ে অসন্তুষ্ট। এখন আমার ছেলের ঘেরের সাথে পরামর্শ করে বা আইনজীবীর ঘেরের সাথে পরামর্শ করে রাষ্ট্রের প্রধানের কাছে পরামর্শ করে এখন কি করা যাবে সেটা এখন পরে সিদ্ধান্ত করুন। অপরাধী যেন আইনও টানি তারিখদের কাছে, সরকারের কাছে ধরি আর জনজনক ধরি আনি তার পাশে অসন্তুষ্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমকে অস্ত্র মামলায়
10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন ঢাকার একটি আদালত। দুপুরে ঢাকার 18তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসিনের আদালত এই রায় ঘোষণা করেন। আসামি ফয়সাল পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। এর আগে গত 5 এপ্রিল রবিবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। এ মামলায় তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের 28 মার্চ আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচার চলাকালে 14 জন সাক্ষীর মধ্যে 13 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া 6 আসনে উপনির্বাচন ও শেরপুর 3 আসনের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 7:30 থেকে ভোট শুরু হয়, বিরতিহীনভাবে চলবে বিকেল 4:30 পর্যন্ত। বগুড়া 6 আসনে 150টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। মোট ভোটার 4,50,309 জন। শেরপুর 3 আসনেও 3 জন প্রার্থী লড়ছেন। মোট ভোটার 4,09,806 জন। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার ভিডিপির সদস্য নিয়োজিত আছে। 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বগুড়া 6 আসনে তারেক রহমান নির্বাচিত হলেও পরে আসনটি ছেড়ে দেন তিনি। আর তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে ভোট স্থগিত করা হয়। এখন পর্যন্ত যে পরিবেশ আছে আলহামদুলিল্লাহ ভালো, আর কোনো মাগুরা না হোক, ভোট সুষ্ঠু সুন্দর হোক। বগুড়ার উন্নয়ন এবং বগুড়ার পরিবেশকে সুষ্ঠু সুন্দর রাখার জন্য যিনি ভূমিকা রাখতে পারবেন তাকেই ভোট দেবেন ইনশাআল্লাহ। যে পরিবেশটা এখানে বিরাজ করছে, আমরা মনে করি যে এটা একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো যে কোনো ধরনের সন্ত্রাসী এবং ভোট বিরোধী কার্যক্রমকে প্রতিহত করে এবং ইনশাআল্লাহ আজকের এই নির্বাচনটা অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ জনগণ সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করবে। দর্শক, বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইমরান হোসেন লিখন। এ পর্যন্ত কি পরিমাণ ভোট পড়েছে এবং ভোট গ্রহণের বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আরো জানতে চাচ্ছি যে সেখানে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? আপনাকে আমি এই মুহূর্তে অবস্থান করতে একটি ভোট কেন্দ্র, শিওলছড়ি জামতলা ভোট কেন্দ্র। এটি মূলত জামাতের যে প্রার্থী রয়েছে তার নির্বাচনী এলাকা এবং তিনি সকাল 7:30 এখানে ভোট প্রদান করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে এ পর্যন্ত আমরা যতগুলো কেন্দ্রে ভোট করেছি দেখেছি, তার মধ্যে আমরা এই কেন্দ্রের কথা যদি বলি, এখানে মোট ভোটার রয়েছে 2600, এর মধ্যে 17% ভোট কাস্ট রয়েছে। এবং অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে আমরা এ পর্যন্ত প্রায় 25 থেকে 30টি কেন্দ্র দেখেছি। প্রত্যেকটি জায়গাতে একই অবস্থা, 10%, 15%, 20% এবং সর্বোচ্চ 2টি কেন্দ্রে পেয়েছি যেখানে 23% ভোটে পর্যন্ত পড়েছে। দুপুর 2টা পর্যন্ত এরকম ভোট পড়েছে। ভোটার উপস্থিতি আমরা বলবো যে ভোটাররা আসছেন তারা তাদের মতো করে ভোট দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু আমরা ভোটের যে লম্বা লাইন, দীর্ঘ সারি, এগুলো কিন্তু এখন পর্যন্ত পাইনি। আপনাকে জানিয়ে রেখেছি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি নিরাপদ চাদরে ঢাকা পড়েছে এই বগুড়া সদর 6 আসনে। আমরা প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা পাচ্ছি, সাধারণ ভোটাররা এবং যে প্রার্থী রয়েছে তারা কিন্তু একেবারেই তাদের চাওয়ার যে ছিল চাওয়ার চেয়ে বেশি পেয়েছেন আপনাকে বলবো। তবে জামাতের যে প্রার্থী রয়েছে আবিদুর রহমান সোহেল, তিনি একটি প্রিজাইডিং অফিসার এবং বিভিন্ন কেন্দ্র নিয়ে যে অভিযোগ তুলেছেন সেই অভিযোগগুলো নিয়ে তিনি ইতিমধ্যে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং আমরা কথা বলেছি প্রিজাইডিং অফিসার এবং জেলা প্রশাসকের সাথে। তবে এই অভিযোগগুলো লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা পর্যন্ত পৌঁছানো হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যে বিএনপির যে প্রার্থী রয়েছে রেজাউল করিম বাদশা, আমরা তার সাথে কথা বলেছি, তার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই এবং স্বচ্ছভাবে এবং সুস্থভাবে এই ভোট গ্রহণ চলছে। আমরা আপনাকে জানিয়ে রেখেছি প্রশাসনের যে বিষয়টি রয়েছে সেখানে প্রায় 250 সেনাবাহিনী রয়েছে এবং 8 প্লাটুন বিজিবি রয়েছে, 10 প্লাটুন র্যাব রয়েছে, এছাড়া 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে। এছাড়া আনসার সদস্য রয়েছে 2000 এবং পুলিশ রয়েছে কিন্তু 1388 জন। অর্থাৎ আপনি কিন্তু বলতে পারি যে সারা শহরের যে প্রশাসনিক যে বলয় তৈরি হয়েছে তাতে কোনো গন্ডগোল কিংবা ফাঁসাসীম কোনো বিচ্ছিন্ন ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং ঘটার সম্ভাবনা আছে বলে আমরা কিন্তু মনে করছি। এই ছিল আমার কাছে বগুড়া থেকে ভোটের খবর। ধন্যবাদ আপনাকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে হামলার প্রতিবাদে ২৪ ঘন্টার কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন ও ট্রেনি চিকিৎসকরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা তদন্তে ৬ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডাক্তার নাদিম আহমেদকে। বুধবার বিকেল ৫:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকের দেয়া ওষুধ বাইরে না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। করোনা, যা ছিল নির্মম মৃত্যুর অদৃশ্য ঘাতক, ভয়াবহ বৈশ্বিক বিপর্যয়, সেই ভয়াবহ সংকটের মধ্যেও স্বাস্থ্য খাতে ওঠে হরি লুটের অভিযোগ। স্বাস্থ্য অধিদপ্তরের ইআরপিপি প্রকল্পের কেনাকাটায় ১২ কোটি বেশি টাকা লুটপাটের তথ্য পেয়েছে দুদক। অভিযোগের তীর তৎকালীন মন্ত্রী জাহিদ মালিক সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন ৩৮ কর্মকর্তার দিকে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। সালটা ২০২০-২১, বিশ্ব যখন থমকে দাঁড়িয়েছিল করোনার অদৃশ্য আতঙ্কে। আইসিইউতে নেই শয্যা, চারদিকে অক্সিজেনের জন্য হাহাকার। প্রিয়জনকে শেষবারের দেখা কিংবা বিদায় জানানোর সুযোগও পাননি অনেকে। কে দাফন করবে কার লাশ? এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মাঝেই স্বাস্থ্য খাতে চলে নিষ্ঠুর লুটের খেলা। দায়িত্বের চেয়ারে বসে খোদ মন্ত্রী ব্যস্ত ছিলেন পকেট ভারী করতে। অধিদপ্তরের ইআরপিপি প্রকল্পের কেনাকাটায় ১২ কোটি ৩,২৮,০০০ টাকা লুটের তথ্য পায় দুদক। এর সঙ্গে জাহিদ মালিক সহ ঊর্ধ্বতন ৩৮ কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এর মধ্যে ১৩ জনের বিরুদ্ধে আলাদা ৬টি মামলার সুপারিশ করে কমিশনের প্রতিবেদন দাখিল করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ভুয়া বিল, অতিরিক্ত মূল্য পরিশোধ এবং কাজ না করেই অর্থ উত্তোলনের মতো সুনির্দিষ্ট অভিযোগও আনা হয়েছে। নিম্নমানের মাস্ক, করোনা সামগ্রী যেগুলো ছিল সেগুলো সেই সব সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। অনুসন্ধানকারী কর্মকর্তাগণ ইতিমধ্যেই অনুসন্ধান প্রতিবেদন কমিশনে দাখিল করেছেন। প্রাথমিক সত্যতা হয়তো ওনারা পেয়েছেন। টিআইবি বলছে শুধু সংকট নয়, এক নির্মম সত্যের উন্মোচন, যেখানে রাজনৈতিক ছত্রছায়ায় মানুষের জীবন হার মানে লোভ আর দুর্নীতির কাছে। অবশ্যই এটা চূড়ান্ত নৈতিক অবক্ষয়, কিন্তু তার চেয়ে বিষয় হলো যে ওই যে ক্ষমতাকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের যে চর্চা, সেটি হচ্ছে অন্যতম কারণ। এবং সেই তার মধ্যে রাজনৈতিক উপাদান। আপনি দেখুন, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যে যারা কিন্তু শুধু স্বাস্থ্যমন্ত্রী বা তার যে দোসররা জড়িত তা কিন্তু ছিল না। রাষ্ট্র কাঠামোতে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, যিনি প্রধানমন্ত্রীর পরে দ্বিতীয় ক্ষমতাবান বলে মনে করা হয়, তিনি কিন্তু আমাদের যে কোভিডের জন্য যে প্রতিরোধক, সেটিকে ক্রয় প্রক্রিয়ার সাথে ক্রয় প্রক্রিয়াটাকে জিম্মি করে তিনি তার প্রতিষ্ঠানের জন্য সুবিধা অর্জন করেছেন। ২০২০ সালের এপ্রিলে কোভিড-19 মোকাবেলায় বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ যৌথভাবে $৬০ কোটি একটি চুক্তি করে। এর পাশাপাশি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকেও অতিরিক্ত $১০ কোটি সহায়তা পাওয়া যায়, যা দিয়ে মাস্ক, পিপিই, হাসপাতালের সরঞ্জাম, সচেতনতামূলক বিজ্ঞাপন ও অ্যাপ নির্মাণে ব্যয় করার কথা ছিল। অথচ ঠিকাদারি কাজে তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও পিডি ডাক্তার ইকবাল কবির পদে পদে অনিয়ম করেন বলে অভিযোগ ওঠে। কাজ পাওয়া ৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অনিয়মের প্রমাণ পায় বিশ্ব ব্যাংকের তদন্ত দল। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। রাজশাহী ও ময়মনসিংহে হাম আক্রান্ত হয়ে নতুন করে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে দিন দিন চাপ বাড়ছে আক্রান্ত রোগীর। একই সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালটিতে মোট ৯ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ২৬ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে মোট ৭৬ জন রোগী চিকিৎসাধীন আছে, আর সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরেছে ২৬ জন রোগী। হাতিয়ায় তেলের দাম না বাড়লেও অবৈধ সিন্ডিকেটের কারণে কিছুটা কৃত্রিম সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তেল না পেয়ে প্রায় ২০ দিন ধরে বন্ধ রাখা হয়েছে শতাধিক স্পিডবোট। এছাড়া নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩,০০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড। এদিকে নরসিংদীতে প্রায় বন্ধ মোটরবাইক বেচাকেনা ও গ্যারেজের কাজ, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ। অন্যদিকে নওগাঁ, নেত্রকোনা, কুড়িগ্রাম ও ঈশ্বরদীতে তেল পেতে মধ্যরাত থেকে পাম্পগুলোতে ভিড় করছেন শত শত চালক। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি।
বিগত 1 মাস ধরেই তেলের সংকটের কারণে আমার নিজের ফ্যামিলিও এখন চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। তেলের জন্য স্পিরিং বোটটা চলতেছে না, মানুষ অনেক কষ্ট, অনেক ভোগান্তি। আজকে দীর্ঘ প্রায় 20-25 দিন পর্যন্ত তৈলের সংকটের কারণে আমাদের এই দ্রুত যাতায়াত স্পিডবোটগুলো বন্ধ হয়ে গেছে। দর্শক, তেল সংকটের বিষয়ে জানাতে পারবেন সর্দি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাজেদ বোস্তামি। বাজেদ, তেল সংকট নিয়ে কি বলছেন চালক ও পাম্প মালিকরা? সুজানা, জ্বালানি তেলের যে সংকট চলছে এটি দীর্ঘদিন ধরে চলছে, কোনোভাবেই যেন এই সংকট আসলে কাটছে না। আমরা সকাল থেকে দেখছি যে ঈশ্বরদীর কয়েকটি পাম্পে তেল সরবরাহ করা হচ্ছিল, যেটি দেখলাম যে একেবারে ভোর থেকে এইসব পাম্পের সামনে যানবাহন চালকরা, মোটরসাইকেল আরোহীরা ভিড় করেছেন। তো সকাল থেকে তেল বিক্রি করা শুরু হয়েছিল। এরপর আমরা যেটি দেখছি যে কিছুক্ষণ আগে তেল শেষ হয়ে গেছে। আমরা এখন যে পাম্পটিতে রয়েছি এটি হচ্ছে যে অ্যানি ফিলিং স্টেশন, ঈশ্বরদী পাবনা সড়কের অরণখোলা এলাকায়। এই পাম্পটিতেও তেল বিক্রি চলছিল, 500 টাকার করে আসলে প্রতি মোটরসাইকেলে তেল বিক্রি করা হচ্ছিল। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে যে কিছুক্ষণ আগে তেল শেষ হয়ে গেছে। তো এরই মধ্যে যে যারা সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিলেন তারা অনেকেই চলে গেছেন বা অনেকেই এখনো অপেক্ষা করছেন। পাম্প কর্তৃপক্ষ একটু অভিযোগ করছেন যে অনেকে একাধিক বার এবং একাধিক পাম্প থেকে তেল দিচ্ছেন, কেউ কেউ এই তেল বিক্রি করছেন, কেউ বাড়িতে মজুত করছেন। পাশাপাশি যারা মোটরসাইকেল চালক বা যানবাহন চালক রয়েছেন তারা বলছেন যে ঈশ্বরদীতে বেশ অনেকগুলো পাম্প রয়েছে, 11টির মতো। এই প্রতিটি পাম্পে যদি তেল সরবরাহ করা হতো এবং যদি একই সময়ে একযোগে প্রত্যেকটি পাম্পে তেল দেওয়া হতো তাহলে আসলে এই পরিমাণ ভিড় হয়তো এখানে হতো না। তো পাম্প কর্তৃপক্ষ বারবারই যেটি বলছে যে তারা যে পরিমাণ তেল নিয়ে আসছেন এই তেল আসলে কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আমরাও কিন্তু সে চিত্র দেখছি এবং আমরা ধন্যবাদ আপনাকে। জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন সংশোধন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল সহ মোট 12টি বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। এর মধ্যে 9টি সর্বসম্মতিক্রমে এবং 3টি বিল কণ্ঠভোটে পাশ হয়। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিএনপি সরকার গঠনের পর একটিও বিচার বহির্ভূত হত্যা ও গুম হয়নি। এ সময় বিরোধী দল এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মানবাধিকার কমিশনকে বিরোধী দল দমন কমিশন বলে মন্তব্য করেন এবং এই বিল পাশের আপত্তি জানান। এটির মধ্য দিয়ে 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশনের যেই আইনটি সেটিকে রিস্টোর করা হবে। সরকার এই পরবর্তীতে অধ্যাদেশগুলোকে রাজনৈতিক দমন পীড়নে যে ওয়েপনাইজ করবে না সেটির কোনো নিশ্চয়তা নেই। মাননীয় স্পিকার, এই সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারতেন। 42 দিনে বাংলাদেশের একটি মানুষও ক্রস ফায়ারের শিকার হয়নি। 42 দিনে একটি মানুষও গুমের শিকার হয়নি। মাননীয় স্পিকার, এই সরকার মানবাধিকারের কোন পথে হেঁটে যাবে, মানবাধিকারের রেকর্ডই বলছে আমরা সেই পথ ধরে হেঁটে যাচ্ছি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে। এর জবাবে বৃহস্পতিবার সকালে তেল আবিব লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। পাল্টাপাল্টি এসব হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের বর্বরোচিত এমন হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনাও চালিয়ে যাওয়া অযৌক্তিক বলে মনে করছে তেহরান। তবে লেবাননকে কেন্দ্র করে সম্ভাব্য শান্তি চুক্তি আলোচনা ভেস্তে দেওয়া বোকামি হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মধ্যপ্রাচ্য থেকে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে সরকার, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত বাংলাদেশি শাহ আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর শেষে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে। এ নিয়ে নিহত 7 বাংলাদেশির মধ্যে 5 জনের মরদেহ বাংলাদেশে আনা হয়েছে। নিহতদের পরিবারকে দাফন কাজের জন্য 35,000 টাকা করে দেওয়া হয়। ভবিষ্যতে সব ধরনের সহায়তার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ফুটপাতে অবৈধ দখল মুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে রাজধানীর মহাখালীতে অঞ্চল 3-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়েন। এ সময় গুলশান 1 থেকে মহাখালী পর্যন্ত ফুটপাতে থাকা আধা কাঁচা ভ্রাম্যমাণ দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রতিদিন এমন অভিযান পরিচালিত হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। উচ্ছেদের পর আবারও ফুটপাত দখলের চেষ্টা হলে জেল জরিমানা সহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
প্রধানমন্ত্রী ও সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশ, রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান চলমান রাখার ঘোষণাও দেন তিনি। আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন রাস্তাঘাট ফুটপাত আমরা চিহ্নিত করে সেসব জায়গায় যারা অবৈধভাবে দোকানপাট তৈরি করে স্থায়ীভাবে বসবাস করছে তাদের আমরা একজনকেও আমরা এই সমস্ত ফুটপাতে থাকতে দেবো না। পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের মৃৎশিল্পীরা। কাদামাটি দিয়ে তৈরি করছেন নানা ধরনের তৈজসপত্র। আধুনিকতার ছোঁয়ায় মাটির তৈরি এসব আসবাবপত্রের চাহিদা কমে যাওয়ায় বংশানুক্রমিক এই শিল্প ধরে রাখতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পীরা। মানিকগঞ্জ প্রতিনিধি আফ্রিদি মোহাম্মদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। চৈত্রের আর কয়েকটি দিন পেরুলেই বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। দিবসটি ঘিরে মানিকগঞ্জের কুমারপাড়ায় চলছে মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা। পহেলা বৈশাখ সহ নানা লোকজ উৎসবে কারিগরদের ব্যস্ততা বেড়ে যায়। একটি মাঝারি হাড়ি 20 থেকে 30 টাকা, কলস 40 থেকে 50 টাকা, মাটির থালা 15 থেকে 20 টাকায় বিক্রি করে থাকেন তারা। একটা পাতিল বিক্রি করা হয় 30 টাকা করে। তো এর পাতিল 4 কেজি 2 কেজি এটার চাহিদা বেশি আর কি। পাল বংশের প্রায় 50 থেকে 60টি পরিবারের 2 শতাধিক নারী পুরুষ বংশানুক্রমে পাওয়া এই পেশাকে এখনো আঁকড়ে আছেন মানিকগঞ্জের এই গ্রামে। একসময়ের দাপুটে এই শিল্প হারিয়ে যেতে বসেছে আধুনিক সিরামিক্স, প্লাস্টিক ও কাঁচ শিল্পের কাছে। সরকারি প্রণোদনার দাবি মৃৎশিল্পীদের। সিলভার আসনে মনে করেন এই ওইটার চাহিদা কমে গেছে গা। সরকারের আমরা এটাই জানাই যে আমাকে জানি এই জিনিসটা দিকে একটু নজর দেয়, আমরা জানি এটা সবাই মিলে কইরা খাইতে পারি। মাটি ছাড়নে কত কষ্ট, আগুনের পুরা দিছি, আগুনের পরে কত কষ্ট। সরকার একটু অনুদান দিলে একটু আমাকে সহযোগিতা হইতো। প্রয়োজনীয় সহায়তার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। যদি সহজ সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের উপজেলা প্রশাসন থেকে যতটুকু তাদের সহযোগিতা করা প্রয়োজন আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। বাঙালির লোকজ সংস্কৃতির এই অনন্য নিদর্শন মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সবার। সাকিব আল হাসান, RTV। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।